আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের কর্মব্যস্ত লাইফে কিছু কিচেন টিপস শেয়ার করব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব উপকারী। আজকে আমার বাজার থেকে কাঁচামরিচ কিনে নিয়ে আসছে, সেগুলো আমি ধুয়ে এখানে ফ্যানের নিচে দিয়েছি একটা পুরানো গামছার উপরে। এগুলো পানি ঝরে গেলে আমি বক্সে করে রেখে দিব। এই পদ্ধতিতে কাঁচামরিচ যদি সংরক্ষণ করে রাখেন তাহলে আপনার 1 মাসেও কাঁচামরিচ কিনতে হবে না, এত যত্ন সহকারে গুছিয়ে রাখলে। এখানে আমি একটা শুকনা বক্সে এভাবে নিচে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি, আর এখানে যে কাঁচামরিচ শুকনা পানি ঝরানো কাঁচামরিচগুলো রেখে দিব। আমি এখানে এইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখলে প্রথমত কাঁচামরিচ নষ্ট হবে না, একটা কাঁচামরিচও। আর যখন আপনার দরকার হবে তখন নিয়েই ডাইরেক্ট তরকারির মধ্যে কেটে দিয়ে দিতে পারবেন। আর এটা পরিষ্কার করতে হবে না, কিছুই করতে হবে না। আর এইভাবে সংরক্ষণ করলে আপনার অনেক দিন কাঁচামরিচটা সুন্দরভাবে থাকবে। কাঁচামরিচটা একদম ফ্রেশ থাকবে, যেরকম বাজার থেকে কিনে নিয়ে আসলে পাওয়া যায় ঠিক সেরকমই। এর উপরেও আমি একটা টিস্যু দিয়ে দিব। উপরে এই টিস্যুটা দেওয়ার কারণে কাঁচামরিচগুলো একটুও ঘামবেও না, ভিজবেও না, নষ্টও হবে না। তারপরে এই যে বক্সের মুখটা বন্ধ করে দিব। এই বক্সটা আমার অনেক দিনের বক্স, আমি এইভাবেই কাঁচামরিচ রাখি। আর কাঁচামরিচ আমার খুব বেশি কিনতেও হয় না এইভাবে রাখার ফলে। ধনেপাতাটাও আমি সেম প্রসেসেই রেখে দিব। ধনেপাতা তো আলভির পাপা খায় না, আমি একা খাই, আর রেগুলার কেনাও হয় না ধনেপাতা। আমি ঠিক এভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এই বক্সে একটা টিস্যু দিয়ে এটা সুন্দর করে রেখে দিব। তাহলে এই ধনেপাতাটা যখন আমার দরকার হবে তখন শুধু বের করে নিয়েই আমি তরকারি বা ভর্তা করতে পারবো খুব ইজি ওয়েতে। আর সবথেকে বড় কথা, একটু নষ্টও হবে না এইভাবে রাখলে। আর দেখবেন বাজার থেকে কোনো কিছু কিনে আনা মানে একটা প্যারা, কারণ বাজারে যাও, এটা কিনে নিয়ে আসো, সেটা বাসায় এসে আবার পরিষ্কার করো, গুছিয়ে রাখো। তার থেকে একদিনে যদি এই কাজগুলো আমরা করে রাখি তাহলে আমাদের অনেক কাজের সময় বেঁচে যাবে। আর সব সময় তো সব জিনিস পাওয়াও যায় না ঢাকাতে, এই একটা প্রবলেম। আর আমি তো বাচ্চা নিয়ে সব সময় কিনতেও যেতে পারি না, আলভিকে নিয়ে, আলভিকে কোথায় রেখে যাব। এই জন্য যেই দিনগুলো ছুটির থাকে আলভির পাপা, সেই দিনগুলো আমি এই কাজগুলো একটু গুছিয়ে রাখি, তাহলে আমার বাকি দিনগুলো আমি হাতের কাজগুলো একটু করতে পারি, না হলে আমার অনেক প্রবলেম হয়ে যায়। ইদানিং দেখি আলভি লেবু খেতে খুব পছন্দ করে, ভাতের সাথে বা শরবত করে দিতে হয়। বারবার কাটাকুটি করা একটা ঝামেলা, আর অনেক সময় মনেও থাকে না। তাই আমি এই যে সকালেই একবারে এভাবে লেবু কেটে ফ্রিজে রেখে দিই। যখন আমার প্রয়োজন হয় তখন আমি 1-2 পিস করে একটু বের করে নিই। আর এখানে আমি অনেক আগে এই যে কারি পাতা রেখে দিয়েছি। এই যে কারি পাতা আপনারা কে কে খান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, কার কার আমার মতো কারি পাতা পছন্দ। আমার তো অনেক পছন্দ কারি পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। গতকাল অনেকগুলো আদা কিনে নিয়ে আসছে, তাই ভাবলাম যে আদাগুলো একটু ফ্রোজেন করে রাখি। আর আমি আদা কিভাবে ফ্রোজেন করে পরিষ্কার করে গুছিয়ে রাখি, দেখবেন এই আদা এভাবে গুছিয়ে রাখলে আপনার অনেক দিন চলে যাবে, আপনাকে আর আদা কিনতে হবে না, বা আদা পরিষ্কার করারও একটা ঝামেলা হয় না। আর আমার সব থেকে বেশি প্রবলেম হয়, আমি আদা নিয়ে এসে রেখে দিলে সেই আদাটা ম্যাক্সিমাম টাইম শুকিয়ে যায়। আমি কাটার আগেই বা সেগুলো দিয়ে রান্না করার আগেই শুকিয়ে যায়। এই জন্য এই আদাটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে এরকম করে কুচো করে কেটে রেখেছি। আর কেটে কিছু বক্সে করে রাখলাম, যেটা আমি আস্তই রেখে দিব। আর এই ছোট বক্সে করে যেটা রাখলাম, এই আদাটা দিয়ে চা খাওয়ার জন্য এরকম ছোট করে কেটে ফ্রিজের ডোরে রেখে দিব। তাহলে যখন দরকার হবে তখন আমি 1 টুকরা 2 টুকরা নিয়ে রং চা খেতে পারবো, লিকার চা। ব্লেন্ডারে এই আদাটা আমি মশলা করে রাখবো।
আর আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে মশলার মধ্যে আর কি কি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করলে আপনার মশলার গুণগত মানও ঠিক থাকবে, কালারও ঠিক থাকবে। এখানে পরিমাণ মতো একটু লবণ, একটু হলুদ আর সয়াবিন তেল পরিমাণ মতো দিবেন, আর সামান্য পরিমাণ একটু পানি দিবেন। এতে মশলার কালারটাও নষ্ট হবে না আর মশলার গুণগত মানও ঠিক থাকবে। পরিমাণ বলতে আপনি এখানে 1 চামচ করে দিবেন। সয়াবিন তেল আপনি 1 চামচও দিতে পারেন। এইভাবে যে কোনো মশলা করলে নর্মাল ফ্রিজেও 1-2 দিন রাখতে পারবেন। রুটি কিভাবে ফ্রোজেন করতে হয় সেটাই আমি শেয়ার করব। এখানে আমি আটা সিদ্ধ করে কিছু রুটি বানিয়ে নিয়েছি, কারণ আলভিকে নিয়ে প্রত্যেক টাইমে তো রুটি বানানো আমার জন্য আসলে সম্ভব হয় না। আর আলভির পাপা অনেক সময় খুব সকালেই অফিসে চলে যায়, এই জন্য আমার এরকম বানানো থাকলে খুব সুবিধা হয়, আমিও খেতে পারি, আবার আলভির পাপাকেও একটু বের করে সেকে দিতে পারি। এই রুটিটা আমি এভাবে একটু হালকা করে সেকে নিব তাওয়ার উপরে দিয়ে। এই যে দেখেন, আমরা তো এটাকে তাওয়া বলি, আপনারা কি বলেন, ফ্রাই প্যান নাকি তাওয়া, আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। এপিট ওপিট করে হালকা করে সেকে নিয়ে আমি রুটিগুলো ঠান্ডা করে নিয়ে একটা সুতি কাপড়ের উপরে এইভাবে, শুকনা কাপড়ের উপরে এভাবে রুটিগুলো রেখে, আমি আগে এখানে টিস্যু ইউজ করতাম, কিন্তু টিস্যুর যে একটা স্মেল সেটা রুটির মধ্যে পাওয়া যেত, আমার কাছে খুবই খারাপ লাগতো। এই জন্য এই কাপড়টা একদম নতুন কাপড়, আমি অনেক দিন থেকে ইউজ করতেছি। এইভাবে ধুয়ে আবার পরিষ্কার করে শুকিয়ে রাখি, আবার যখন রুটি গুছিয়ে রাখি তখন আবার এইভাবে রেখে দিই। আর এই রুটি রাখার বক্সটা RFL-এর বক্স, এই যে এই বক্সে করেই আমি রুটি রেখে দিই। এই রুটিটা আমি নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো রাখতে পারবো, কোনো প্রবলেমই হবে না, আর একটা রুটির সাথে আরেকটা রুটি লেগেও যাবে না। আমি জানি এক একজন এক একভাবে পরিষ্কার করে, এক একজন এক একভাবে কাজ গুছিয়ে রাখে, হয়তো শুধু ধরনগুলো আলাদা। আর আমি কিভাবে মাছ পরিষ্কার করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম লেবু আর লবণে আপনার মাছটা যে একটা আস্তে গন্ধ বা মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা আর থাকবে না, আর মাছটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে খুব অল্প টাইমের মধ্যেই। আর কিছুই করতে হবে না, জাস্ট এইভাবে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিবেন। দিয়ে কিছুক্ষণ পরে এই মাছটা নর্মাল পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবেন। এই যে দেখেন মাছটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ডিমটা বাজার থেকে নিয়ে আসার পরে আমি এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা জালিতে করে এভাবে রেখে দিই। আর যখন পানিটা ঝরিয়ে এভাবে শুকিয়ে যায় তখন নর্মাল ফ্রিজে আমি ডিমটা রেখে দিই। ডিম না ধুয়ে না পরিষ্কার করে ফ্রিজে রাখা ঠিক না, কারণ ফ্রিজে তো আরও অনেক ধরনের খাবার রাখতে হয়। আর এখানে আমি মশলা কিছু বের করে নিয়েছি, গরম মশলা। এই মশলাগুলো আমি একবারে যে এখানে সব ধরনের মশলাই আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতাগুলো ফ্যানের বাতাসে উড়েই যাচ্ছে। আমি এখানে সব ধরনের মশলা একসাথে গরম করে একটু ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করে রেখে দিই। এখানে আমি এই যে জিরাটাও একটু গরম করে নিচ্ছি, আর আমি এই ভাজার কাজটা ওভেনেই করে ফেলি, খুব ইজি ওয়েতেই হয়ে যায়, আর আমার কোনো কষ্টই করতে হয় না। আমি জিরাটাও এই যে একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে আমি যে মশলাগুলো গুঁড়ি করে নিয়েছি, এখানে এই যে এটা হচ্ছে জিরার গুঁড়া, জিরাটা আমি এই যে মাংসের জন্য জিরা গুঁড়ো করে রেখেছি। আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আমি সব মশলাই হোমমেড তৈরি করি। আর এই যে গরম মশলা গুঁড়া এখানে আমি 2টা জারে রেখেছি, কারণ এইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ এতটা একসাথে আমার লাগবে না, আর এটা বারবার খোলা হবে, এই জন্য এটা কিচেনে রাখবো। আর বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, আবার যখন দরকার হবে তখন আবার এই
বয়মটার মধ্যে আমি একটু ঢেলে নিব। আর এটা এয়ারটাইট হওয়াতে খুব সুবিধা, মশলার স্মেল কখনোই নষ্ট হয় না। আর আমার এই ফ্রিজটাতে সব মশলাপাতি রাখা হয়। এখানে আমার সব ধরনের মশলাই আছে, আর ডাল মশলা মানে শুকনা যত আমার বাজার আছে সবটা আমি এখানেই গুছিয়ে রাখি। এটা হচ্ছে আমার মশলার বাস্কেট, ছোট্ট মিনি বাস্কেট। আর এইটা ফুড কালার, ভ্যানিলা এসেন্স, এগুলো সব এইটার মধ্যে রাখা। ইস্ট আমার যখন যেটা দরকার হয় আমি তখন সেটা বের করে নিই। আর নিচে এখানে এই যে বড়ি, তারপরে এখানে যে বাদাম আছে, ডাল আছে, গম, ভুট্টা সব কিছুই আছে। আমি এই নর্মাল ফ্রিজে রাখি বলে এটা নষ্ট হয়ে যাওয়ার বা পোকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমি সব কিছুই এই নর্মাল ফ্রিজটার মধ্যে গুছিয়ে রাখি। আর যখন যতটুকু দরকার হয় আমি বের করে নিই। আর এই সাইডে যত মশলা আছে সব মশলাই যে এই সাইডে রাখা, আস্ত যে মশলাগুলো আছে। এখানে আমি একটু পাঁচফোড়নও ভেজে গুঁড়ো করে নিয়েছি, কারণ পাঁচফোড়ন আস্ত খেতে আমি খুব পছন্দ করি। পাঁচফোড়ন কে কে আমার মতো পছন্দ করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আস্ত পাঁচফোড়ন দাঁতের নিচে পড়লে একটু কেমন লাগে, এই জন্য আমি পাঁচফোড়ন এই যে গুঁড়ো করে রেখেছি। আর এই যে আমার পাঁচফোড়নের কৌটা, এটা আমি ফ্রিজে রেখে দিব। আর এই গুঁড়োটা আমি কিচেনে রাখবো, যখন দরকার হবে তখন অল্প একটু দিয়ে দিব সবজিতে, ডালে। মোটামুটি এই কাজগুলো যদি মাসে একবার করে আমার করতে পারি তাহলে আমার কাজটা অনেকটাই কমে যায়। কারণ আলভিকে সময় দিয়ে আমি এত কাজ একসাথে করতে পারি না, আর সব সময় তো সব কিছু করাও পসিবল হয় না। এই জন্য এই কাজগুলো আগে থেকেই গুছিয়ে রাখি। এই যে ব্লেন্ডার, দুইটা ব্লেন্ডার আমার, এইটা আমার অনেক আগের ব্লেন্ডার, আর এইটা হচ্ছে প্যানাসোনিকের ব্লেন্ডার, এইটা আমি পরে কিনছি। আর ওইটা হচ্ছে আলভির পাপার আগেরই ছিল, মানে আমার বিয়ের আগের ব্লেন্ডার। আমার কিচেন টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ইজি কিচেন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।